নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম। এটা দেখতে পাচ্ছেন সাঁতরাগাছি স্টেশন, সাঁতরাগাছি জাংশন যাকে বলা হয়। এই সাঁতরাগাছি থেকেই সকাল 10টায় আমাদের আনন্দ বিহার এক্সপ্রেস ছিল কুম্ভ মেলার উদ্দেশ্যে। আমরা একটা গ্রুপ করেই বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি সবাই বলছে পাপ ধোয়ার জন্য, অ্যাকচুয়ালি সেটা নয়। আমরা একটা অভিজ্ঞতা সঞ্চার করার জন্য আমাদের গ্রুপ করে বেরিয়ে পড়েছিলাম কুম্ভ মেলার উদ্দেশ্যে। যখন আমরা ট্রেনে উঠলাম তখন দেখলাম ট্রেনটা ভালোই ফাঁকা। তখন কিন্তু বুঝতে পারিনি পরবর্তীকালে আমাদের কাছে এরকম কিছু অপেক্ষা করছে। যাই হোক, ট্রেনটা ছিল সকাল 10টায়, কিন্তু ট্রেনটা লেট ছিল বলে ট্রেনটা দুপুর 1টায় রওনা হয় কুম্ভ মেলা যেখানে হচ্ছে প্রয়াগরাজের উদ্দেশ্যে। বাইরের চারিদিকে সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে চলেছিলাম পরবর্তী স্টেশনগুলির দিকে। যখন খড়গপুর এলো তখন দেখলাম অলরেডি কিছু লোক ট্রেনের মধ্যে উঠে গেছেন। একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে রিজার্ভেশন টিকিট 2জন বা 3জন কনফার্ম হয়েছে, তারপরে পুরো টিম নিয়েই কিন্তু তারা উঠে গেছেন। আর এর পরেও যে ঘটনাটা সেটা হচ্ছে কিছু কিছু মানুষ জেনারেল টিকিট কেটে তারা কিন্তু এই ট্রেনে উঠে পড়েছেন, এবং যেহেতু জেনারেল টিকিট কেটে উঠেছেন তাতে সমস্যাটা হয়েছে যারা রিজার্ভেশনে রয়েছেন তাদের সঙ্গে এই জেনারেল টিকিট নিয়ে ওঠা যে মানুষজন তাদের সঙ্গে প্রচণ্ড বচসায় জুড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ভদ্রমহিলারই কিন্তু সিট, উনি এসে দেখছেন অলরেডি ওনার সিটে অন্য লোক বসে আছে। ওখানে এমনই একটা পরিস্থিতি, কিছু করার নেই। ট্রেন প্রচুর বাতিল, অনেক ট্রেন ক্যান্সেল, আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা অসুবিধা সেটা হচ্ছে ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না, এতটাই ভিড়। তো আস্তে আস্তে যখনই দেখলাম স্টেশন আসছে, তো এই ভিড় কিন্তু ক্রমশই বাড়তে লাগলো। এমনভাবে ভিড় হয়েছে যে বাথরুমে যাওয়া এবং আসা ভীষণ কষ্টসাধ্য। কিন্তু তার মধ্যেও মানুষজন নিজের ব্যবস্থা নিজে করে নিচ্ছেন। সবাইকে বলে সাইড দিয়ে যাওয়া, সাইড দিয়ে আসা এগুলো করতে হচ্ছে, এছাড়া কিন্তু দ্বিতীয় কোনো উপায় নেই। ট্রেনে যদি বসার সিট পান বা রিজার্ভেশন থাকে তাহলে আপনি লাকি, কিন্তু রিজার্ভেশন না করে ওঠাটা ভীষণ একটা বোকামি। অনেকেই উঠছেন, অনেকে উঠে নিচে বসে পড়ছেন, নিচে শুয়ে পড়ছেন, সেটা যারা করতে পারছেন ঠিক আছে, কিন্তু আমাদের মতন মানুষজনেরা এরকম হঠাৎ করে জেনারেল টিকিট কেটে যদি এই স্লিপার কোচে ওঠেন, তো আমার মনে হয় না সেটা খুব একটা সুবিধাজনক হবে। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সন্ধে হয়ে রাত হয়ে গেছে, ট্রেনের ভিড় বাড়ছে কমছে, এবং যত রাত বাড়ছে ভিড় কিন্তু ততই বাড়ছে। এমন একটা পরিস্থিতির শিকার হয়েছিলাম আমরা সবাই যে ওখান থেকে নড়াচড়ার কোনো জায়গা ছিল না। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু কুম্ভ মেলার উদ্দেশ্যে যেসব ট্রেন যাচ্ছে মোটামুটি তাতে থাকা জনগণ যারা রয়েছেন তাদের কিন্তু সবারই হচ্ছে। প্রায় মাঝরাত, ট্রেন কিন্তু একটা স্টেশন থেকে আবার ছেড়ে দিয়েছে। এভাবেই কিন্তু ট্রেন এগোচ্ছে। ট্রেনের গতিবেগ ভীষণ স্লো, প্রচণ্ড স্লোভাবে চলছিল এই ট্রেনটা। যখন ভোর হচ্ছে তখন কিন্তু আমরা দেখতে পেলাম আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে যে রওনা হয়েছিলাম আমরা কিন্তু প্রয়াগরাজ পৌঁছে যাচ্ছি। এই হচ্ছে ব্রিজ, এই ব্রিজটা ক্রস করলেই কিন্তু প্রয়াগরাজ জাংশন। উপর থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম এই মনোরম দৃশ্য এবং খুব সুন্দর হাওয়া, ঠান্ডা বাতাস, অসাধারণ অনুভূতি হচ্ছিল। এই দেখুন ওখানে বড় ব্রিজ করা, এই ব্রিজটাই কিন্তু কুম্ভ মেলার ব্রিজ। এটা ক্রস করলেই কিন্তু প্রয়াগরাজ জাংশন। এই ছবিতে অত বোঝা যাচ্ছে না, কিন্তু যারা নিজে চোখে দেখেছি ওখানে কিন্তু প্রচুর এই যে বোট দেখুন চালু হয়ে গেছে ভোরের বেলা। খুব ভালো লাগবে এখানের ভিউটা দেখতে সকাল সকাল। তো অপেক্ষার অবসান বলতে পারেন, যে আগের দিন থেকে যেরকম কষ্ট করছিলাম ট্রেনের মধ্যে, তো অবশেষে কিন্তু আমরা প্রয়াগরাজ যে জাংশন সেখানে পৌঁছালাম। ওখান থেকে কিন্তু বিভিন্ন মানুষজনের ভিড় আমাদের চোখে পড়ছিল বাইরে। আমরা মেন্টাল প্রিপারেশন নিয়েই গেছিলাম যে প্রচণ্ড ভিড় হবে,
সেই অনুযায়ী যা যা নেওয়ার সেই রকম ব্যবস্থা করেছিলাম। এই দেখুন এখানেও টেন্ট আছে, একদম স্টেশনের পাশেও টেন্ট করে প্রচুর লোক ওখানে থাকছেন। কিছু করার নেই, কারণ সবাই টেন্ট পাবেন বা থাকার জায়গা পাবেন এরকম ব্যাপারটা নয়। স্টেশনে প্রচণ্ড ভিড়, যেরকম মানে ভেবেছিলাম ঠিক সেরকমই। তবে প্রশাসন ওখানের খুব ভালো ব্যবস্থা করেছেন। কিছু কিছু রাস্তা বন্ধ, যে রাস্তা ওনারা দেখিয়ে দিচ্ছেন সেই রাস্তা ধরেই কিন্তু এগোতে হবে। কিছু মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করছেন, আর কিছু ট্রেন বাতিল, কিছু মানুষ ওখানে জমায়েত করেছেন। যেহেতু মানুষজনের সংখ্যা অনেক বেশি, সেহেতু এখানে কিন্তু একটু মানে স্টেশন এরিয়াটাতে একটু বলতেও ভুল, বেশ ভিড় পাবেন। যাই হোক, আমরা এখানে নেমে গেলাম। নেমে গিয়ে আমরা আমাদের মতন এগোতে থাকলাম। প্রয়াগরাজের আগের স্টেশন হচ্ছে নৈনি। আমরা যেহেতু 23 নম্বর সেক্টরে থাকবো, তাই নৈনিটা আমাদের ছিল কাছের স্টেশন। যেহেতু ভিড়ের মধ্যে আমরা প্রয়াগরাজ নেমেছিলাম, তার জন্য উল্টো দিকে ট্রেনে এসে আমরা আবার নৈনিতে নামি। এখান থেকে কিন্তু হাঁটা পথ অনেকটাই কম 23 নম্বর সেক্টরে যাওয়ার জন্য। আপনারা যে সেক্টরে থাকবেন সেই সেক্টরের কাছাকাছি যে রেলওয়ে স্টেশন আছে সেটা কিন্তু ফলো করে চলবেন। তাতে করে কি হবে, তাতে করে আপনাদের সময়টা কম লাগবে। আমাদের মতন অনেক তীর্থযাত্রী এরকম হেঁটে চলেছেন নৈনি স্টেশন থেকে, যারা 23 নম্বর বা ওর কাছাকাছি আখড়াগুলোতে থাকবেন। আমরা যেহেতু সারা রাত অনেক জার্নি করেছিলাম, তো আমরা প্রথমে নেমেই চায়ের ব্যবস্থা করলাম। ওখানে কিন্তু চা খুব টেস্টি। আপনারা কুম্ভ মেলার যে কোনো জায়গা থেকে চা খাবেন, চা কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। এই দেখুন বন্ধুরা, এখান থেকে আমরা চা নিয়ে নিয়েছি সকালবেলায়। তারপরে তো সবাই মেন্টাল প্রিপারেশন নিয়েই নিয়েছি যে প্রচুর পরিমাণে হাঁটতে হবে, এবং ওখানে কোনো গাড়ি সেভাবে চলছিল না। তো সবাই দেখলাম আমাদের আগে অনেক মানুষজন এভাবেই হেঁটে চলেছেন। আমরাও তাদের পেছন পেছন হাঁটতে শুরু করলাম। প্রত্যেকের কাছে লাগেজ রয়েছে, যারা 2-3 দিন বা 4 দিনের জন্য যাচ্ছেন। দেখেই বোঝা যাচ্ছে ফ্যামিলি নিয়ে হাঁটছেন। অনেক ছোট বাচ্চাও রয়েছে। আমরাও কিন্তু এভাবেই হাঁটলাম। কোথায় থামবো আমরা জানি না তখন। আমরা কিন্তু হেঁটেই চলেছিলাম, আর সঙ্গে রেখেছিলাম গুগল ম্যাপ। আর সামনাসামনি যেই সব লোকদের দেখতে পাচ্ছিলাম স্থানীয়, তাদেরকেই জিজ্ঞেস করছিলাম। অবশেষে একটা মোড় এসে পৌঁছালো। আমরা তখন চিন্তা করলাম এখান থেকে যদি কোনো কমিউনিকেশন পাওয়া যায় 23 নম্বর সেক্টরে যাওয়ার জন্য, আমরা তাহলে সেই সেক্টরে যাব। কিন্তু হঠাৎ করেই একটা বাসের ব্যবস্থা হয়ে গেল। এটা নাকি প্রশাসন থেকেই এই বাস তীর্থযাত্রীদের জন্য করা হয়েছে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে কিন্তু বাসে উঠে গেলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে ভাবছিলাম এই বাসটা কিসের জন্য। তারপরে আমরা বুঝতে পারলাম যে এই বাসটা কিন্তু কুম্ভ মেলার যে তীর্থযাত্রীরা আছে তাদেরকে তুলে কিছুটা দূরে, যতটা বাসটা যেতে পারছে ততটা কিন্তু ওখানে পর্যন্ত গিয়ে আপনাকে ওখানে নামিয়ে দেবে। এবার সেখান থেকে আপনি যেখানে যাবেন সেই জায়গার উদ্দেশ্যে আপনি রওনা হতে পারবেন। আমরাও কিন্তু বাসের মধ্যে উঠে গেলাম। প্রশাসনের এই রকম একটা ব্যবহার পেয়ে আমরা সত্যিই আপ্লুত। খুব ভালো লেগেছে। আমাদের আর হাঁটতে হয়নি, আমরা এখান থেকেই বাস পেয়ে গেছি। না হলে কিন্তু অনেকটাই হাঁটা থাকতো, মানে হাঁটলে অনেকটাই। তো বাস মিনিমাম 15-20 মিনিট ধরে বাস চললো। বাস চলে অবশেষে আমাদের একটা স্ট্যান্ডে ছেড়ে দেওয়া হলো। আর এটা কিন্তু পুরোটাই এসি বাস, খুব সুন্দর দেখতে, পুরোটাই এয়ারটাইট ডোর। এখানে বাসের ভেতরে যারাই দেখছেন তারা সবাই পুণ্যার্থী, সবাই অবাক হয়ে গেছি, সবাই আনন্দ করছি। ওই সময় যারা হাঁটছিলাম তারা এরকম একটা বাসের দেখা পেয়ে অসাধারণ অনুভূতি। অবশেষে বাস আমাদের ছেড়ে দিল। বাসকে আমরা বিদায় জানিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর বাসটি চলে গেল। তারপরে লাগেজ নিয়ে যে যেখানে থাকবে তার উদ্দেশ্যে রওনা। এই হচ্ছে পুরনো ব্রিজ ওখানকার।
আমরা তখনও জানি না আমরা কোথায় থাকবো, আমাদের কোনো কিছু বুক করা ছিল না, কোনো কিছু আমরা বুক করে যাইনি। আমরা শুধু ট্রেনের টিকিটটাই পেয়েছিলাম, সেটা করেই যাওয়া। এটাও খুব মানে হঠাৎ করেই সিদ্ধান্ত, আগে থাকতে কোনো সিদ্ধান্ত ছিল না। বলতে পারেন একটা এক্সপিরিয়েন্স করার জন্যই যাওয়া। আর ভগবান না ডাকলে তো যাওয়া যায় না, এটা হচ্ছে সবচেয়ে সত্যি কথা। হয়তো ভগবান আমাদের ডেকেছিলেন বা আমরা হয়তো পূর্ণ করেছি কিছুটা, তার জন্য এই ভগবানের কাছাকাছি আসতে পেরেছি। যাই হোক, এখান থেকে দেখলাম যে জলের ব্যবস্থা করা হচ্ছে, যারা অনেক হাঁটছেন সবাই, যত পথচারী রয়েছে তাদের জন্য শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। আর এই দেখুন বন্ধুরা, মনোরম একটা দৃশ্য। ওই দিকে কিন্তু যমুনা নদী। হঠাৎ চলতে চলতে আমরা দাঁড়িয়ে গিয়ে এই দৃশ্যগুলো মুঠোফোনে ক্যাপচার করতে থাকলাম। তারপরে ওখানে একটা মানে ধর্মীয় জায়গার এই টেন্ট আমরা দেখতে পেয়েছিলাম। সেখানে ঢুকে তারপরে জানতে পারলাম, প্রথমে ভাবছিলাম এটা হয়তো খুব ফাঁকা থাকবে, তারপরে জানতে পারলাম যে এটা কিন্তু পুরো ফুল। এই যে বেডগুলো দেখছেন, এখন মানুষজন নেই, তারা বেরিয়েছেন ঘুরতে, কিন্তু ওখানে পুরো মানে ভর্তি লোক। আমরা আরেকটু এগিয়ে গিয়ে 2-3টে জায়গায় খোঁজ খবর নিলাম, তারপরেই কিন্তু একটা জায়গা, একটা টেন্টের ব্যবস্থা করে ফেললাম আমরা নিজেরাই। এই দেখুন, ইনি হচ্ছে গুরু, ইনি ওই টেন্টের দেখাশোনা করেন। তা উনি কিন্তু আমাদের ফেরাননি। আমরা টোটাল 8 জন গেছিলাম। তো এই হচ্ছে ছোট ছোট অস্থায়ী টেন্ট করা। এই টেন্টগুলো আমাদের দেওয়া হয়েছিল, একটা টেন্ট খালি ছিল, তো উনি কিন্তু আমাদের না ফিরিয়েই ব্যবস্থা করে দেন। ওনার একটা বাস পার্টি আসার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা আগে গেছি, উনি আমাদের এইখানে থাকার ব্যবস্থা করেন। এই টেন্টে থাকার অনুভূতিটা এই প্রথমবার অসাধারণ লাগলো। এর আগে এরকমভাবে তো থাকা হয়নি, কিন্তু এত সুন্দর, প্রচুর কম্বল, প্রচুর হচ্ছে তোশক ব্যবস্থা করা। আর হ্যাঁ, বলে রাখি বন্ধুরা, ওখানে কিন্তু সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা কোনো কারেন্ট বা ইলেকট্রিসিটি পাবেন না। তার জন্য পাওয়ার ব্যাংক আরে চার্জ দিয়ে নেবেন রাত্রিবেলা। রাত্রি 7টা থেকে সকাল 7টা কিন্তু কারেন্ট পাবেন। দেখুন, একটু এগোতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা দেখতে পেলাম। ওখানে পৌঁছে গেলে খাবার দাবার নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। প্রচুর জায়গায় এরকম ভান্ডারা দেওয়া হচ্ছে, আপনি বসে খেতে পারেন, আপনি ওখানে অল্প করে নিয়ে দাঁড়িয়ে খেতে পারেন, সব রকম ব্যবস্থা আছে। এখানে গীতা পাঠ চলছিল এবং গীতা পাঠের সঙ্গে সঙ্গে তীর্থযাত্রীদের খাওয়ার সুব্যবস্থা করা হয়েছিল ওখানে। আমরা কিন্তু ওখান থেকেই খাওয়া দাওয়া করেছি দুপুরবেলা। খাবার নিয়ে একদমই চিন্তার কিছু নেই, ওখানে কিছু না কিছু মানে ঘন্টায় ঘন্টায় আপনি পেয়ে যাবেন, সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের সুস্বাদু প্রসাদ পেয়ে গেলাম। এই প্রসাদের টেস্ট তো মানে অসম্ভব সুন্দর। সবসময় যেরকমই হোক না কেন, প্রসাদের টেস্ট অন্যরকমই হয়। আমাদেরও সেই ভাগ্য লাভ করেছিলাম, আমরা প্রসাদ পেয়ে গেলাম। খিচুড়ি, চাটনি, পনির দিয়ে চাটনি, এইসব অনেক রকমের চাটনি ছিল। যাই হোক, ভিড় বলতে কিন্তু এইরকম ভিড়, খুব একটা ভিড় কিন্তু না। আমরা যেরকম ভেবেছিলাম যে বীভৎস ভিড়, যা নিউজ দেখেছিলাম, যেরকমভাবে চিন্তা করেছিলাম, কিন্তু সেই অনুযায়ী কিন্তু ভিড় ছিল না। ভিড় কিন্তু অনেকটাই কম। তারপরে আমরা চলে গেলাম যমুনা নদীতে। যেহেতু যমুনা নদীটার পাশেই আমরা ছিলাম, তো ওখানে গিয়ে দেখলাম ওখানে প্রচুর মানুষ স্নান করছেন। যারা এসছেন তারা ওখানেই স্নান করে নিচ্ছেন। কিছুক্ষণ পরে আমরাও চিন্তা করলাম, সেই যখন স্নান করতে হবে আমরা যমুনা নদীতেই স্নান করব। ওখানে কিন্তু দুপুরবেলা বেশ গরম, ভোরের বেলা এবং রাত্রিবেলা ভালো ঠান্ডা, মানে রীতিমতো সোয়েটার টুপি পরার মতন ঠান্ডা। আর সব সময় যেহেতু নদীর পাশে, খুব ঠান্ডা হাওয়া চলাচল করে, আবহাওয়া খুব সুন্দর। ওই দুপুরবেলাটা একটু রোদটা তেজ থাকে। এই দেখুন বন্ধুরা, এখানেই সবাই স্নান করছেন, আমরাও কিন্তু এখানে স্নান পর্ব সেরে নিয়েছিলাম।
আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে অস্থায়ী টয়লেট করা হয়েছে। জামা কাপড় চেঞ্জ করা, পোশাক পরিবর্তন করা বা বাথরুমের কোনো অসুবিধা এখানে হবে না। হাজার হাজার বাথরুমের ব্যবস্থা করা। তো এখানে স্নান করে খুব একটা অসুবিধা কারোর হবে না, কারণ পাশেই আপনি আপনার পোশাক চেঞ্জ করতে পারবেন। যাই হোক, হয়ে গেল সন্ধেবেলা। সন্ধেবেলা আমরা বেরিয়ে গেলাম, দেখলাম বেশ মানুষজন আস্তে আস্তে ভিড় করছেন। প্রচুর লাইট, চারিদিকে লাইট আর লাইট, প্রচুর মানুষ, মানুষের মেলা, কুম্ভ মেলা সব একসঙ্গে দেখলাম। এখন বিকেল, মানে ওই সন্ধ্যের টাইমটা আর কি। তারপরে আমরা একটা দোকান থেকে পকোড়া, ভেজ পকোড়া, যেহেতু ওখানে সবকিছুই ভেজ পাওয়া যায়, ভেজ পকোড়া চা নিয়ে নিলাম। তুলনামূলক কিন্তু ওখানে যে দোকানগুলো রয়েছে, আপনি যদি কোনো কিছু কিনে খান, দামটা কিন্তু একটু বেশি আপনার মনে হবে, কারণ দামটা ওখানে বেশি। মানে এই যে পকোড়াগুলো এক প্লেট ধরুন 80 টাকা, যেটা হয়তো 40 টাকাও হওয়ার কথা নয়। তো এইরকম আর কি, দুটো ম্যাগির প্যাকেট যদি আপনাকে 5 টাকা দামের বা 6 টাকা দামের ম্যাগির প্যাকেট করে দেয়, সেটার দাম চাইছে 90 টাকা। তো এই জায়গাটা কিন্তু একটু মেনটেন করে, কারণ আপনি যদি ভান্ডারাতে খান তো ঠিক আছে, আর যদি টুকিটাকি এদিক ওদিক খেতে চান তো এই দামটা এখানে আমার অনেকটা বেশিই লেগেছে। সন্ধেবেলা বেরিয়ে পড়তে পারেন, এর আশেপাশে অনেক রকমের মন্দির আছে, মন্দিরগুলো আপনারা দেখতে পাবেন। ঘুরে নিয়ে যেদিনকে পৌঁছাবেন সেদিনকে তো সন্ধেবেলা কিছু করার থাকবে না, তো আশপাশের মন্দিরগুলো ঘুরে দেখবেন। তো যাই হোক, সেই দিনটা আমাদের এইভাবে কাটলো। পরের দিন 12 তারিখ, এটা হচ্ছে ভোরের বেলা। 12 তারিখে আমাদের মাঘী পূর্ণিমার স্নানের কথা আমরা চিন্তা করেই গেছিলাম। তো আমরা ভাবছিলাম এই ভোরের বেলা স্নান করব, কিন্তু এত ঠান্ডায় আমরা চিন্তা করলাম কিছুক্ষণ পরেই স্নান করব। তার জন্য আমরা স্থানীয় একটি দোকান থেকে চা, পানীয়, যা যা খাবার সেই সব খাওয়া দাওয়া করে নিয়ে এগিয়ে গেছিলাম স্নানের উদ্দেশ্যে। এখানে প্রচুর লোক তখন স্নান করতে যাচ্ছেন। এই দেখুন যমুনা নদী, এখানে প্রচুর গার্ড দেওয়া রয়েছে। হঠাৎ করেই দেখতে পেলাম এখানে পকোড়া দেওয়া হচ্ছে, আপনি কিছু দান করেও খেতে পারেন, আপনি কিছু না দান করেও খেতে পারেন। তো সকাল থেকেই খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছিল। তো আমরা যেহেতু স্নান করতে যাব, আমরা তাড়াহুড়ো করেই তাড়াতাড়ি স্নানের উদ্দেশ্যে গেলাম। আমরা যাব ত্রিবেণী সঙ্গমে স্নান করতে। ভিড় বলতে এরকমই, ভয় পাবেন না, কারোর কথায় কান দেবেন না, মিডিয়ার প্রচারের দিকে তাকিয়ে কিন্তু সবকিছু হিসাব নিকেশ করবেন না। আমরা নিজেরা গেছি, নিজেরা এক্সপিরিয়েন্স করেছি, এমন কিছু ভিড় নয় যেটাতে নিজেকে হারিয়ে ফেলতে হবে। হ্যাঁ, স্টেশন চত্বরে যেহেতু ট্রেন বাতিল বা ট্রেন লেট এই রকম পরিস্থিতির শিকার হচ্ছেন মানুষজন, তার জন্য ভিড়টা বেশি। আরও একটা প্রবলেম হচ্ছে, স্টেশন চত্বরে এমনভাবে জায়গা করে দিয়েছেন যে যে রাস্তাটা করা হয়েছে সেই রাস্তা দিয়েই আপনাকে যেতে হবে। তো তার জন্য অনেকগুলো গেট বন্ধ হওয়ার জন্য স্টেশন চত্বরে কিন্তু এই ভিড়টা বাড়ছে বা বেশি মনে হচ্ছে। যা ভিড় স্টেশন এরিয়াতেই পাবেন। মোটামুটি এটা হচ্ছে 12 তারিখ, মাঘী পূর্ণিমার দিনের আমি ভিডিও দেখাচ্ছি। সবাই স্নান করে এপাশ থেকে আসছেন, আমরা স্নান করতে তখন যাচ্ছি। আমরা যেহেতু ত্রিবেণী সঙ্গমে স্নান করব, তো আমাদের একটা বোট নিতে হবে, এবং এই বোটে করেই আমাদের কিন্তু ত্রিবেণী সঙ্গমে যেতে হবে। এবং বোট ভাড়া সেই দিনকে সবাই একটু বেশি বাড়িয়েই বলছিলেন। আপনারা যখন ওখানে যাবেন, বোটের লোকেরা দেখবেন নিজেরাই আপনাদের সামনে এসছে, কজন আছেন জেনে নিয়ে তারা একটা অ্যামাউন্ট বলবে, আপনারা সেই বুঝে কিন্তু বোটে উঠবেন। যেহেতু ভিড় আর প্রচুর লোক স্নান করতে যাচ্ছেন, তো আমরাও একটা বোট 2-3 জনের সঙ্গে কথা বলে আমাদের পোষায়নি। কেউ বলছে পার হেড 1500, কেউ বলছে 1000, কেউ 1200 এরকম। তো আমরা অবশেষে একটা বোট পাই, যেটা পার হেড 900 টাকা। রাজি হয় উনি। তো এনাদের কাজ হচ্ছে আপনাকে ত্রিবেণী সঙ্গম নিয়ে যাবে, ওখানে আপনাকে ছেড়ে দেওয়া হবে, আপনি ওখানে স্নান করবেন। স্নান করা হয়ে গেলে ওরা আপনাকে আবার ওখান থেকে এখানে এনে ছেড়ে দেবে, যেখান থেকে আপনি উঠেছিলেন আর কি। তো আমরাও যে বোট নিয়েছিলাম সেই বোট ছেড়ে দিল।
ঠান্ডা হাওয়া, ঠান্ডা প্রকৃতি, সকালবেলায় তখন ধরুন 8:30 বাজে, আমরা স্নানের উদ্দেশ্যে রওনা হলাম। আর কিছুটা দূর গেলেই আপনি কিন্তু এই নদীর মধ্যে কিছু পাখির দেখা পাবেন। এই পাখিগুলোর খাবার বিক্রি হয় 10 টাকা করে, ঝুড়ি ভাজা টাইপ, সেগুলো আপনারা নিতে পারেন। এই ঝুড়ি ভাজাগুলো ছুঁড়ে দিলে বা হাতে রাখলে ওরা আপনার হাত থেকেই নিয়ে খেয়ে নেবে। এটা বেশ ভালো লাগবে। সকাল সকাল এত পাখির দেখা, কিছুটা দূরে হলেই আপনারা কিন্তু এই পাখির দেখা পাবেন। দূরে অনেক পাখি আছে, এখন মানে ক্যামেরাতে দেখা যাচ্ছে না, আর একটু কাছাকাছি আসলেই আপনারা দেখতে পাবেন। এখানে প্রচুর বোট এদিক থেকে ওদিক যাচ্ছে, বিভিন্ন সেক্টর থেকে, ওই পাশ থেকে এই পার থেকে প্রচুর বোট ওই একই ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে রওনা হচ্ছে। তার জন্য একটু ভিড়টা বেশি। কখনো কখনো একটা বোটের সঙ্গে আরেকটা বোটের হালকা ধাক্কা লেগে যাচ্ছে। যারা বোট চালক তারা খুব দক্ষতার সঙ্গে সেগুলো হ্যান্ডেল করছেন। এই দেখুন সেই পাখিগুলো যেগুলো নদীতে সব সময় রয়েছে। এই যে যারা বোটে করে যাচ্ছেন তারা সব খেতে দিচ্ছেন, এরা কিন্তু খাবার খাচ্ছেন। আমরাও প্রচুর খাবার নিয়েছিলাম। আর সব থেকে ভালো আনন্দদায়ক বিষয় হচ্ছে এই যে হেলিকপ্টার দূরে দেখতে পাচ্ছেন, যারা স্নান করছেন তাদের উপরে কিন্তু ফুল ফেলা হচ্ছে উপর থেকে। এই অনুভূতিটা মানে একদমই অন্যরকম। আপনি স্নান করবেন, আপনি ডুব দেবেন, আর হাতে উঠবে গোলাপ ফুল, কখনো গাঁদা ফুল, কখনো চন্দ্রমল্লিকা, কখনো ছোটোখাটো কোনো ফুল। এই অনুভূতি এক কথায় অসাধারণ। এই অনুভূতি যারা যায়নি তারা অন্তত বুঝতে পারবে না, আর যারা গেছেন তারা উপভোগ করেছেন। উপভোগ করার মতো অনুভূতি। একটু খেয়াল করে দেখতে পাবেন, যদি আপনারা জুম করে দেখেন, এই হেলিকপ্টার থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দর্শনার্থীদের উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে। পুরো হেলিকপ্টারটা চারিপাশে রাউন্ড করে করে এই ফুল ছুড়ে যাচ্ছে। সকাল থেকে মানে ভোর থেকে এটা কিন্তু চলছে। অবশেষে আমরা ত্রিবেণী সঙ্গমে এসে পৌঁছালাম, এবং যেহেতু বন্ধু বান্ধবরা গেছিলাম আমরা অনেক মজা করলাম, মজা করে ডুব দিলাম, এবং সেই স্মৃতিগুলো আমাদের মুঠোফোনে বন্দি করে রাখার চেষ্টা করলাম। প্রত্যেকে ওখানে যারা যারাই স্নান করছেন তারাই এই দৃশ্যগুলো, এই এক্সপিরিয়েন্সগুলো, এই স্মৃতিগুলো আপন করে রাখছেন। কারণ পরবর্তীকালে কী কোথায় থাকবো, 12 বছর পরে কি কোন জায়গায় থাকবে বা তার পরিস্থিতি কী হবে, কেউ আসতে পারবে কি পারবে না, তো তার আগে একটা স্মৃতি। স্নান করে আমরা আবার কি করতে যাচ্ছি, কি ভিডিও চলছে? কিন্তু ভিডিও কেন চলছে? আমাদেরকে তারপরে যথারীতি খাওয়া দাওয়া করে বিকেলের দিকে বেরোলাম কুম্ভ মেলাটা যেখানে হচ্ছে, সেই কুম্ভ মেলা দেখার উদ্দেশ্যে। এখানে কিন্তু বন্ধুরা আপনারা বাইক নিতে পারেন, কারণ ওখানে স্থানীয়রা বাইক নিয়ে, যেমন আমাদের এখানে ওলা উবের, সেরকমই কিন্তু আপনি ভাড়া করতে পারেন। একটা হিসাব করে টাকা পয়সা দিলে ওনারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় আপনাদের পৌঁছে দেবে। সবসময় বড় গাড়ি সব জায়গায় যাচ্ছে না বা যেতে দেওয়া হচ্ছে না, তো তখন কিন্তু এই বাইকই ভরসা। আমরা কিন্তু বাইকে করেই ঘুরেছি বেশিরভাগটাই, তো আমরা কিন্তু ভীষণ আনন্দে ঘুরেছি। এই হচ্ছে মেলা। ভিড় বলতে দেখুন, আপনারা নিজেরাই দেখুন, আমরাও যখন এত খালি দেখেছি আমরাও অবাক হয়েছি যে যেভাবে ভিড় দেখানো হচ্ছিল বা যেভাবে প্রচার করা হচ্ছিল, অ্যাকচুয়াল ব্যাপারটা কিন্তু এটা নয়। আমাদের এখানে যেরকম মেলা বসে ওখানেও কিন্তু সেই একই রকম মেলা। ৳5 থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত, 5000 টাকা পর্যন্ত জিনিসপত্র দোকান পসরা সাজিয়ে সবাই বসেছেন। প্রচুর দোকান, প্রচুর জিনিসপত্র লোকে কিনছেন এবং দোকান। এই যে দেখুন, এই সব জিনিস 5 টাকা।
আর মেলার আকর্ষণ বলতে এখানে একটা অস্থায়ী রাম মন্দির করা হয়েছিল, যেটা পুরোপুরি অরিজিনাল রাম মন্দির আদলে এই মন্দিরটা তৈরি করা হয়েছিল। যেমন মানে আমাদের দুর্গাপুজোর প্যান্ডেল করা হয়, জাস্ট লাইক দ্যাট। এবং তার একটা টিকিট সিস্টেম ছিল, নির্দিষ্ট কিছু টাকার বিনিময়ে আপনি কিন্তু এই যে রাম মন্দিরটা দেখছেন, এটা একটা পর্দায় বাইরে দেখানো হচ্ছে, আপনি ভিতরে গিয়ে সেম জিনিসটা দেখতে পাবেন। তো আমাদেরও যেহেতু কৌতূহলের বসে আমরা চলছিলাম, তো আমরাও চিন্তা করেছিলাম যে কুম্ভ মেলায় যদি এসে রাম মন্দির, রামলালাকে দেখা যায়, তাহলে এই যে সুযোগটা হাতছাড়া করাটা মনে হয় ঠিক হবে না। তো আমরাও টিকিট কেটে নিলাম। এই দেখুন বন্ধুরা, টিকিট কাটার পরে আমরা ভেতরে ঢুকলাম এবং ঢুকে অবাক হয়ে যাওয়ার মতন ঘটনা যে একেবারে হুবহু রাম মন্দিরের মতো, অরিজিনাল রাম মন্দিরের মতন কিন্তু পুরোটাই তৈরি করা হয়েছে। এবং এক ঝলকে কাউকে যদি আপনি এই ছবিটা পাঠান, সে কিন্তু এটা রাম মন্দিরই বলবে। একদম সূক্ষ্ম কাজ, সুন্দর শিল্প ভাবনা, যা যা রাম মন্দিরে রয়েছে সবকিছুই কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এবং এখানেও খুব একটা আমরা ভিড় পাইনি, দেখতেই পাচ্ছেন। এটা মাঘী পূর্ণিমার দিন রাতের ভিডিও। মোটামুটি বেশ ফাঁকা। দেখুন বন্ধুরা, কত সুন্দর শিল্পকলা, নিখুঁত সুন্দর হাতের কাজ এবং প্রশংসনীয় কাজ, চোখ ধাঁধানো কারুকার্য। আমরা একে একে এগিয়ে গেলাম রামলালাকে দেখার উদ্দেশ্যে। প্রচুর গার্ড এখানে গার্ড দিচ্ছেন এবং লাইনটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে উপরটা, এবং আমরাও কিন্তু আস্তে আস্তে এগিয়ে গেলাম। সবাই ভিডিও করছেন, এখানে কিন্তু ভিডিও করতে পারবেন। অরিজিনাল রাম মন্দিরে গেলে আপনাকে ভিডিও করতে দেবে না, কিন্তু এটা অরিজিনালের থেকে কম কিছু না, একদম অ্যাকুরেট রামলালা। এটা খুবই ভালো লেগেছে দেখতে আমাদের। এই দেখুন বন্ধুরা, এই মেলাতে শুধুই রাম মন্দির নয়, ছোটোখাটো অনেক শো হচ্ছে, হন্টেড বিভিন্ন শো হচ্ছে, রামায়ণের শো হচ্ছে। আপনি যদি মনে করেন কোনোটা আপনি টিকিট কেটে দেখবেন, সেটা দেখতে পারেন। বড় বড় নাগরদোলার আনন্দ উপভোগ করতে পারেন। অনেক বড় জায়গা জুড়ে এই মেলাটা হচ্ছে, আর এই রাম মন্দিরটা প্রত্যেকের মন ছুঁয়ে গেছে। এটা এক কথায় অনবদ্য এবং প্রশংসনীয়। তারপরে চলে গেলাম আমরা 20 নম্বর, 21 নম্বর, 19 নম্বর সেক্টরে। এই সেক্টরগুলো বেশিরভাগই নাগা সন্ন্যাসীদের সেক্টর। প্রত্যেকটা আখাড়া বা সেক্টর আলাদা করে ভাগ করা আছে। কিন্নারদের সেক্টর আলাদা, নাগা সাধুদের সেক্টর আলাদা, আবার অঘরী যারা রয়েছেন তাদের সেক্টর আলাদা। আপনারা যেখানে যেখানে যাবেন মনে করবেন সেই সেক্টরগুলো কিন্তু ভালো করে স্টাডি করে নেবেন, তারপরে সেখানে যাবেন। আর যদি স্টাডি করতে না পারেন, ওখানে যে পুলিশরা গার্ডে থাকবেন তাদেরকে জিজ্ঞেস করলে সব কিছু আপনারা পেয়ে যাবেন। আর এছাড়াও পথে চলতে চলতে আপনাকে পুরো ম্যাপ কিন্তু করাই আছে। সেই ম্যাপগুলো ফলো করলে আপনি কিন্তু কোন সেক্টর কোন দিকে পড়ছে, কোন দিকে যেতে হবে, সেই কিন্তু দিক নির্দেশনও পেয়ে যাবেন। তাই সবার কাছে অনুরোধ বন্ধুরা, লোকের কথায় কান দিয়ে সামান্য কিছু ভিডিও দেখে বা মিডিয়ার প্রচারের মাধ্যমে বিচার করতে যাবেন না। কুম্ভমেলা কিন্তু যথেষ্ট ফাঁকা, যথেষ্ট সুন্দর পরিস্থিতি। প্রশাসন কিন্তু দারুণ কাজ করছে, হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই।
নিজের কাছে মোবাইল থাকলে আর নিজের কোথায় থাকবেন একটু যদি আপনি ম্যানেজ করে চলেন, তাহলে কিন্তু ওখানে আর কোনো অসুবিধা হবে না। 12 তারিখে রাতে বেশ রাত হয়েছিল, তখন ধরে নিন 11টা। তখন এরকম ভিড়, প্রচুর ভান্ডারা দেওয়া হচ্ছিল, এমনকি ওখানে গরম দুধ খেতে দেওয়া হচ্ছিল, গরম দুধ এবং বাদাম। ওখানে বেশ ঠান্ডা ছিল। এই নাগা স্বাগতিকদের আখড়াতে প্রচুর লোকের তখনও ভিড়, সারা রাতই এরকম ভিড় থাকবে। এই দেখুন বন্ধুরা, গরম দুধ, ধোঁয়া ওঠা দুধ দেওয়া হচ্ছে পুণ্যার্থীদের জন্য রাত্রিবেলা। কোন ব্যবস্থাই আছে। শুধু একটা কথাই বলি, কুম্ভমেলায় যেতে হলে অত হিসাব করে গেলে হবে না। ভগবানের নাম নেবেন আর সুন্দর করে বেরিয়ে পড়বেন ব্যাগ গুছিয়ে। আর কিছু দরকার হবে না, ওখানে শুধু পৌঁছে যান, তারপরে সবটা ভগবান নিজেই রাস্তা করে দেবেন। সর্বশেষে সকালে এই টেন্টকে বিদায় জানিয়ে অসাধারণ একটা অভিজ্ঞতা নিয়ে আমরা কিন্তু চলে আসলাম প্রয়াগরাজ জাংশনে, চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। যারা যাবেন তাদের জন্য অনেক শুভকামনা। খুব ভালো থাকবেন। হর হর মহাদেব। দেখা হবে পরের ভিডিওতে।